টাইটানিক। আরএমএস টাইটানিক ছিল বিশ্বের বৃহত্তম বাষ্পচালিত যাত্রীবাহী জাহাজ। টাইটানিক তার প্রথম সমুদ্রযাত্রায় 1912 সালের 10 এপ্রিল সাউদাম্পটন, ইংল্যান্ড থেকে যাত্রা করে। 4 দিনের সমুদ্রযাত্রার পর 1912 সালের 14 এপ্রিল একটি হিমশৈল আঘাত করে এবং 1517 জনের প্রাণহানির সাথে ডুবে যায়, যা শান্তিকালীন ইতিহাসের অন্যতম বৃহত্তম সামুদ্রিক বিপর্যয়। হাই অলিম্পিক শ্রেণীর যাত্রীবাহী জাহাজ টাইটানিক হোয়াইট স্টার লাইনের মালিকানাধীন ছিল এবং বেলফাস্টের আয়ারল্যান্ড হারল্যান্ড রোড শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল। 2223 জন যাত্রী নিয়ে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বাস্তবতা হল, যখন জাহাজটি ডুবে যায় তখন সমস্ত নিয়মকানুন থাকা সত্ত্বেও সেখানে 1178 জনের জন্য একটি লাইফবোট ছিল। পুরুষ মৃত্যুর অসম সংখ্যার প্রধান কারণ ছিল নারী ও শিশুদের প্রথম অগ্রাধিকার দেওয়া। টাইটানিকের ডুবে যাওয়ার প্রধান কারণ ছিল অতিরিক্ত গতি। টাইটানিক এর মালিক ব্রুস ইসমে জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথকে অত্যধিক গতিতে জাহাজটি চালাতে বলেছিলেন। 1912 সালের 12 এপ্রিল টাইটানিক 6টি হিমশৈলের সতর্ক পায়। ক্যাপ্টেন ভেবেছিলেন যে হিমশৈল আসার পর জাহাজটি ঘুরবে, কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজটি খুব বড় ছিল এবং রাডারটি ছোট ছিল। যখন হিমশৈলটি এসে পৌঁছয় তখন উচ্চ গতির কারণে এটি সময়মতো সরেনি এবং শিলায় আঘাত করে। একটি অনুমান অনুসারে এই শিলাটি প্রায় 10,000 বছর আগে গ্রিনল্যান্ড থেকে পৃথক হয়েছিল। এটি জাহাজের সামনের অংশে ছিদ্র সৃষ্টি করে এবং এটি প্রায় সকাল 11:40 PM ডুবে যেতে শুরু করে। প্রায় রাত 2:20 এ পুরোপুরি সমুদ্রে ধুয়ে গিয়েছিল। সমুদ্রের জলের তাপমাত্রা ছিল -2°C, যার মধ্যে একজন সাধারণ মানুষের পক্ষে 20 মিনিটেরও বেশি সময় বেঁচে থাকা অসম্ভব ছিল। এই বিষয় নিয়ে একটি চলচ্চিত্রও তৈরি করা হয়েছে। টাইটানিকের নকশা তৈরি করেছিলেন সেই সময়ের সবচেয়ে অভিজ্ঞ প্রকৌশলীরা এবং এর নির্মাণে সেই সময়ে উপলব্ধ সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। ব্যাপক নিরাপত্তা ও সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও টাইটানিক ডুবে যাওয়া অনেকের কাছেই একটি বড় ধাক্কা ছিল। টাইটানিকের বিখ্যাত অভিযুক্তদের উন্মত্ত মিডিয়া কভারেজ, জাহাজের ডুবে যাওয়া, সামুদ্রিক আইন লঙ্ঘন এবং জাহাজের ধ্বংসাবশেষের আবিষ্কার টাইটানিকের প্রতি মানুষের আগ্রহকে ব্যাপকভাবে অবদান রেখেছিল। টাইটানিক বেলফাস্টের আয়ারল্যান্ড হারল্যান্ডের দিকে ওল্ড শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল এবং প্রতিদ্বন্দ্বী কুনার্ড লাইনের লুসিটানিয়া এবং মরেটানিয়ার সাথে প্রতিযোগী হিসাবে নকশা করা হয়েছিল। এর নকশাকারদের মধ্যে ছিলেন লর্ড পিরি, যিনি হারল্যান্ড অ্যান্ডলফ এবং হোয়াইট স্টার চালাতেন, নৌস্থপতি টমাস অ্যান্ড্রুস, যিনি হারল্যান্ড অ্যান্ডলফের নির্মাণ ব্যবস্থাপক এবং নকশা বিভাগের প্রধান ছিলেন, এবং আলেকজান্ডার কার্লাইল শিপইয়ার্ডের প্রধান স্থপতি ও মহাব্যবস্থাপক। আলেকজান্ডার কার্লিসেলের দায়িত্বের মধ্যে ছিল আসবাবপত্র, সরঞ্জাম এবং লাইফবোটের হ্যাঙ্গারের নকশা সহ সমস্ত সাধারণ ব্যবস্থা। তিনি ওয়েলিন ডেভিড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোং লিমিটেডের শেয়ার হোল্ডার হন। 1909 সালের 31শে মার্চ আমেরিকান জেপি মর্গান এবং ইন্টারন্যাশনাল মার্কান্তিল মারাইনকা এর খরচে আরএমএস টাইটানিক এর নির্মাণ কাজ শুরু হয়। 1911 সালের 31শে মে টাইটানিকের কাঠামো উৎক্ষেপণ করা হয় এবং পরের বছর সমুদ্রযাত্রার জন্য প্রস্তুতি শুরু হয়। টাইটানিকের মোট দৈর্ঘ্য ছিল 882 ফুট এবং 9 ইঞ্চি, 269.1 মিটার, প্রস্থ 92 ফুট 28.0 মিটার, খসড়া 46,328 টন জিআরটি এবং জল স্তর থেকে 59 ফুট 18 মিটার ডেক পর্যন্ত উচ্চতা ছিল। জাহাজটি দুটি আন্তঃসংযুক্ত 4 সিলিন্ডার ট্রিপল সম্প্রসারণ বাষ্প ইঞ্জিন এবং একটি নিম্নচাপ পার্সন টারবাইন, যা প্রোপেলারকে ঘোড়ায় দিয়ে সজ্জিত ছিল। টাইটানিকের 29টি বয়লার 159টি কয়লাভিত্তিক চুল্লির সঙ্গে সংযুক্ত ছিল এবং জাহাজটিকে সর্বোচ্চ 23 নট 43 কিলোমিটার/ঘন্টা 26 মাইল/ঘন্টা গতি দিয়েছিল। 62 ফুট 19 মিটার উচ্চতার 4টি ফানেলের মধ্যে মাত্র 3টি কার্যকর ছিল। চতুর্থ ফানেল, যা বায়ু চলাচলের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল, জাহাজটিকে আরও চিত্তাকর্ষক চেহারা দেওয়ার জন্য ইনস্টল করা হয়েছিল। যাত্রী ও নাবিকদের নিয়ে জাহাজটির মোট ধারণ ক্ষমতা ছিল 3,549 জন। বিলাসিতা ও প্রাচুর্যে টাইটানিক তার সমস্ত প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে গিয়েছিল। প্রথম শ্রেণীর বিভাগে একটি সুইমিং পুল, একটি জিমনেসিয়াম, একটি স্কোয়াশ কোর্ট, তুর্কি স্নান, বৈদ্যুতিক স্নান এবং একটি ক্যাফে সহ একটি বারান্দা ছিল।
প্রথম শ্রেণীর কক্ষগুলি অলংকৃত কাঠের ফ্রেম, ব্যয়বহুল আসবাবপত্র এবং অন্যান্য সজ্জায় সজ্জিত ছিল। এছাড়াও প্যারিসিয়ান ক্যাফে সুরালোকিত, অলংকৃত বারান্দায় প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য খাবার সরবরাহ করত। প্রথম ও দ্বিতীয় শ্রেণী বিভাগে গ্রন্থাগার ও নাপিতের দোকান ছিল। তৃতীয় শ্রেণীর ঘরগুলি পাইন কাঠ এবং শক্ত সেগুন কাঠ দিয়ে তৈরি আসবাবপত্র দিয়ে সজ্জিত ছিল। জাহাজটিতে তার সময়কালের জন্য প্রযুক্তিগতভাবে উন্নত সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছিল। টাইটানিকের প্রথম শ্রেণীর বিভাগে 3টি এবং দ্বিতীয় শ্রেণীর বিভাগের একটি বৈদ্যুতিকভাবে পরিচালিত লিফট ছিল। এটিতে বাষ্প চালিত জেনারেটর এবং অনবোর্ড পাওয়ার কেবল দিয়ে সজ্জিত একটি বিস্তৃত বৈদ্যুতিক ব্যবস্থাও ছিল, যা দুটি শক্তিশালী 1500 ওয়াট মার্কনি রেডিওতে আলো এবং শক্তি সরবরাহ করত, যা বিভিন্ন শিফটে কাজ করা অপারেটরদের যাত্রীদের কাছে বার্তা প্রেরণ করতে এবং অন্যান্য জাহাজের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে সক্ষম করেছিল। প্রথম শ্রেণীর যাত্রীরা এই ধরনের সুবিধার জন্য মোটা অঙ্কের অর্থ প্রদান করতেন। সবচেয়ে ব্যয়বহুল একমুখী ট্রান্স আটলান্টিক পথের জন্য $4,350 প্রদান করা হয়েছিল, যার মূল্য আজ $95,860 মার্কিন ডলারের বেশি হতো। টাইটানিক 1912 সালের 15 এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। সেই সময়ে এটি পরিষেবার বৃহত্তম জাহাজ ছিল। টাইটানিক সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটির প্রথম যাত্রায় ছিল। চতুর্থ দিন 14 এপ্রিল রাত সকাল 11:40 জাহাজের সময় একটি হিমশৈল আঘাত। জাহাজে আনুমানিক 2224 জন লোক ছিল। 15 এপ্রিল স্থানীয় সময় দুপুর রাত 2:20 2 ঘন্টা 40 মিনিট পরে জাহাজটি ডুবে গেলে 1500 জনেরও বেশি লোক মারা যায়। এটিকে শান্তিকালীন ইতিহাসের অন্যতম মারাত্মক সামুদ্রিক বিপর্যয়ে পরিণত করেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ। টাইটানিক 14 এপ্রিল পথে একটি সমুদ্রের বরফের প্রাচীরের 6টি সতর্ক পেয়েছিল, কিন্তু তার পর্যবেক্ষক কর্মীরা যখন হিমশৈলটি লক্ষ্য করেন, তখন এটি প্রায় 22 নট 41 কিলোমিটার/ঘন্টা গতিতে যাচ্ছিল। এই গতিতে তিনি পুরোপুরি ঘুরতে পারেননি এবং পাশ থেকে হিমশৈলকে আঘাত করেছিলেন। এর 16টি কামরার মধ্যে 6টি সমুদ্রের দিকে খুলে যায়। টাইটানিকের সামনের 4টি কামরা প্লাবিত হওয়ার পরেও এটি ভাসমান থাকার জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু এখন 6টিতে জল ভরে গিয়েছিল, তাই সে এখন ডুবে যাচ্ছিল। টাইটানিকের জরুরি ব্যবস্থাটি উদ্ধারকারী নৌকা থেকে অন্য জাহাজে যাত্রীদের স্থানান্তর করার জন্য সেই সময়ের ব্যবস্থা অনুযায়ী তৈরি করা হয়েছিল, কিন্তু জাহাজটি দ্রুত ডুবে যাচ্ছিল এবং সাহায্য পৌঁছানোর এখনও কয়েক ঘন্টা বাকি ছিল। মাত্র 20টি উদ্ধারকারী নৌকা থাকায় অনেক যাত্রী ও নাবিকের জন্য কোনো নিরাপদ আশ্রয়স্থল ছিল না। টাইটানিক যখন ডুবে যায় তখন সেখানে 1000-এরও বেশি যাত্রী ও নাবিক ছিলেন। যারা জলে পড়েছিল তাদের প্রায় সবাই কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা জলের শক এবং হাইপোথার্মিয়ার কারণে মারা যায়। টাইটানিক ডুবে যাওয়ার প্রায় 1.5 ঘন্টা পরে জাহাজ কার্পাথিয়া এসে পৌঁছেছিল এবং 15 এপ্রিল সকাল 9:15 নাগাদ তিনি 710 জন বেঁচে যাওয়া সকলকে উদ্ধার করেছিলেন। এই বিপর্যয় বিশ্বকে হতবাক করে দেয় এবং উদ্ধারকারী নৌকার অভাব, শিথিল নিয়মকানুন এবং সরিয়ে নেওয়ার সময় তৃতীয় শ্রেণীর যাত্রীদের সাথে অসম আচরণের কারণে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। টাইটানিকের ধ্বংসাবশেষ নিউফাউন্ডল্যান্ড উপকূলের প্রায় 370 নটিক্যাল মাইল 690 কিলোমিটার দক্ষিণ পূর্বে প্রায় 12,500 ফুট 3,800 মিটার গভীরতায় অবস্থিত। এটি দুটি প্রধান অংশ নিয়ে গঠিত। এই দুটি টুকরো প্রায় 2000 ফুট 600 মিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠে আঘাত হানার ফলে ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও জাহাজের সামনের অংশটি এখনও শনাক্ত করা যায়। অন্যদিকে পিছনের অংশটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। টাইটানিক 1912 সালে তার প্রথম সমুদ্রযাত্রার সময় একটি আইসবার্গে আঘাত করার পর ডুবে যায়। 2 জাহাজের সাথে ডুবে যাওয়ার সময় আবর্জনার স্তূপের ধ্বংসাবশেষের চারপাশে কয়েক হাজার জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাত্রী ও নাবিকদের মৃতদেহ একই আবর্জনায় থাকতে পারে, কিন্তু তারপর থেকে সেগুলি সামুদ্রিক প্রাণীদের দ্বারা গ্রাস করা হয়েছে। এটি ডুবে যাওয়ার পরে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া
আশায় বেশ কয়েকটি অভিযান শুরু করা হয়েছিল, সমুদ্রতলের মানচিত্র তৈরি করতেও সোনার ব্যবহার করা হয়েছিল, কিন্তু এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। 1985 সালে জিন লুই মিশেল এবং রবার্ট বালার্ডের নেতৃত্বে একটি যৌথ ফরাসি আমেরিকান অভিযানের মাধ্যমে ধ্বংসাবশেষটি অবশেষে খুঁজে পাওয়া যায়। চলে গেলেন বৈজ্ঞানিক অভিযানগুলি এটি পরিদর্শন করেছে। 2023 সালের জুন মাসে টাইটান নামক ডুবোজাহাজ থেকে এর কাছে যাওয়া 5 জন যাত্রী একটি বিধ্বংসী বিস্ফোরণে নিহত হন। টাইটানিকের ধ্বংসাবশেষ উত্তোলনের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে, তবে ধ্বংসাবশেষ এতটাই দুর্বল যে এটি উত্তোলন করা যায় না এবং ইউনেস্কো কনভেনশন দ্বারা সুরক্ষিত। একই সময়ে এই ধ্বংসাবশেষ সমুদ্রে দ্রুত দ্রবীভূত হচ্ছে। প্রতিদিন প্রায় 180 কেজি বর্জ্য সামুদ্রিক ব্যাকটেরিয়া দ্বারা গ্রাস করা হয়। যদি এটি অব্যাহত থাকে তবে ধ্বংসাবশেষ 20-30 বছরের মধ্যে সমুদ্রে সম্পূর্ণরূপে দ্রবীভূত হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ।